বেহালার রাতটি ছিল বেশ থমথমে। সাধারণত ট্রাম বাসের ঘরঘর আর ট্রাফিকের কোলাহলে মুখর এই শহর এখন নিশূদ রাতের গভীরে তলিয়ে গেছে। বাইরের ল্যাম্পপোস্টের ম্লান আলো জানলার সার্সি চুইয়ে রনি আর সঞ্চিতার এই ছোট ফ্ল্যাটের ড্রয়িং রুমে লুটোপুটি খাচ্ছিল। কক্ষটি এক অস্বাভাবিক আর গুমোট মৌনতায় আচ্ছন্ন। দেওয়াল ঘড়ির কাঁটার নিরবচ্ছিন্ন শব্দটুকু ছাড়া চারপাশ নিথর। হলের ডিভানে ল্যাপটপ কোলে নিয়ে রনি স্তব্ধ হয়েছিল। পর্দার গ্রাফগুলোতে শেয়ারবাজারের দরপতনের লাল রেখাগুলো তার ক্লান্ত চেহারায় এক বিবর্ণ আভা ছড়িয়ে দিচ্ছিল। দীর্ঘ 10 ঘণ্টার অফিস রাজনীতির অবসাদ তার নুয়ে পড়া কাঁধ আর চোখের কোণায় স্পষ্ট ফুটে উঠেছিল। তবুও আপনজনদের একটু সচ্ছল জীবন দিতে আর অনিশ্চিত আগামীর কথা ভেবে সে ঘুমের সময়টুকু বিসর্জন দিয়ে এভাবে রাত জেগে পড়াশোনা আর ইনভেস্টমেন্টের কাজ করত। সে ব্রাউজারের উইন্ডোটি পাল্টে নিজের সেভিংস অ্যাকাউন্টে লগ ইন করল। মাসের শুরুর সময়টা বরাবরই একটু চাপের। মেদিনীপুরে অসুস্থ ঠাকুরদার চিকিৎসার খরচ আর ওষুধের জন্য 20,000 টাকা পাঠানোর দিন ঘনিয়ে এসেছিল। সম্প্রতি ওনার হৃদযন্ত্রের সমস্যা প্রকট হয়েছে। গ্রামের পৈতৃক ভিটে মা একাই রুগ্ন বৃদ্ধকে আগলে দিন রাত এক করে সেবা করে যাচ্ছিলেন। রনি একটা দীর্ঘশ্বাস চেপে দাদাভাই মেদিনীপুর নামাঙ্কিত অ্যাকাউন্টে ক্লিক করল। ওই নির্দিষ্ট অঙ্কের টাকা বসাতে তার কোনো দ্বিধা ছিল না। কিন্তু আজ অবচেতন মনে এক অজানা পাথর যেন তার বুকটাকে টিপে ধরছিল। কষ্টের উপার্জন খরচ করতে তার কোনো দিন খারাপ লাগেনি। যন্ত্রণা ছিল অন্য জায়গায়। যে বাড়ির শান্তির জন্য সে এত লড়ছে, সেখানেই তাকে ক্রমাগত যে কটু কথা হজম করতে হতো তা এখন চরমে পৌঁছেছে। হঠাৎ চাবির শব্দে তার ভাবনার জাল ছিঁড়ে গেল। দরজা ঠেলে ভেতরে পা রাখল সঞ্চিতা। সে আজ গড়িয়াতে তার দিদির বাড়ি গিয়েছিল। ভাগ্নে আর দিদি জামাইবাবুর সাথে সারা দিন কাটিয়ে এইমাত্র ফিরল সে। তার ললাটে সেই চিরস্থায়ী অহমিকা আর বিরক্তির ছাপ বর্তমান। হাতের দামি ব্যাগটা সে সোফার উপর আছড়ে ফেলল আর বিরক্তি ভরে জুতোজোড়া খুলে একপাশে ঠেলে রনির গা ঘেঁষে বসল। তার তীক্ষ্ণ নজর তৎক্ষণাৎ ল্যাপটপের উপর স্থির হল। সেখানে ভেসে থাকা ব্যাঙ্ক ট্রান্সফারের অঙ্কটা তার চোখে বিষের মতো বিঁধল। ভ্রু কুঁচকে সে তীক্ষ্ণ কণ্ঠে গর্জে উঠল, আবার মেদিনীপুরে ওই অতগুলো টাকা পাঠাচ্ছ? তার স্বরের কর্কশতা মাঝরাতের নিস্তব্ধতাকে যেন চাবুকের মতো চিরে ফেলল। রনি স্ক্রিনটা সামান্য আড়াল করে শান্ত গলায় উত্তর দিল, হ্যাঁ, ঠাকুরদার অস্ত্রোপচারের পর এখন ওষুধের খরচ বেড়েছে। টেস্টগুলো করাও খুব জরুরি। বেতনটা হাতে এসছে, তাই আর দেরি করতে চাইছি না। সঞ্চিতা উপহাসের ভঙ্গিতে হাসল এবং 2 হাত শক্ত করে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে চেঁচিয়ে উঠল, রনি, মাসে 20,000 মানে বছরে 2 লাখের বেশি। মাথা ঠিক আছে তোমার? এই ভাড়া বাড়িতে আমাদের জীবন কাটছে। বড় ফ্ল্যাট বা একটা এসইউভির স্বপ্ন তো আমরাও দেখি, কিন্তু তোমার গ্রামের ওই অহেতুক খরচ মিটিয়ে আমাদের হাতে কি অবশিষ্ট থাকে? ওখানে থাকলে মানুষের এত কি দরকার পড়ে? রনির কাছে এই বাক্যবান আজ নতুন কিছু নয়, কিন্তু দিনভর খাটুনির পর এই তিক্ততা সে আর নিতে পারছিল না। সে ধীর স্থিরভাবে বোঝানোর চেষ্টা করল, সঞ্চিতা, বিলাসিতা তো সারা জীবন করা যাবে, আমরা এখনও সক্ষম, কিন্তু বড়দের শরীর তো আমাদের জন্য অপেক্ষা করবে না। ওনারা আমার আপনজন, ছোটবেলা থেকে আগলে রেখেছেন। এখন এই বিপদে আমি হাত গুটিয়ে নেব? পরিবার তো একে অপরের স্তম্ভ হয়, তাই না? পরিবার কথাটি শোনামাত্র সঞ্চিতার জেদ যেন অগ্নিকুণ্ডে ঘি পড়ল। সে উন্মাদের মতো দাঁড়িয়ে পড়ল। প্রচণ্ড চিৎকারে ঘর কাঁপিয়ে বলল, পরিবার? কিসের কথা বলছ? তোমার বাড়ির লোক আমার উন্নতির জন্য একটা আঙুলও তুলেছে? বিয়ের পর থেকেই দেখছি তারা শুধু তোমাকে আবেগ দিয়ে শোষণ করে যাচ্ছে। তাদের নিজেদের কোনো তহবিল নেই। তুমি কি তাদের টাকা ছাপানোর যন্ত্র? রনির ধৈর্য বিচ্যুত হচ্ছিল, তবুও কণ্ঠস্বর সংযত রেখে সে বলল, সঞ্চিতা, দোহাই তোমার, শান্ত হও। তুমি জানো পরিস্থিতি কতটা জটিল। আমি শুধু আমার রক্তঋণ শোধ করছি। আমার সবটাই তো তোমারও। একটু সহানুভূতি কি আশা করা যায় না? রনির এই আর্জি শুনে সঞ্চিতা এমনভাবে মুখ ঘোরাল যেন সে কোনো অপরাধীর বিচার করছে। তার দৃষ্টিতে সেই মুহূর্তে কোনো মায়া ছিল না। সে রনির দিকে ফিরে তীব্র ঘৃণায় ঠোঁট বেঁকিয়ে প্রতিটি কথা স্পষ্ট করে জানিয়ে দিল, আমার কোনো দায় নেই, বুঝে নাও। তোমার মানুষজন, তোমার আপদ, তোমার টাকা। আমাকে এর মাঝে জড়াবে না। ওদের বাঁচা মরায় আমার কিচ্ছু যায় আসে না। কথাগুলো ছুড়ে দিয়ে সঞ্চিতা গটগট করে শোয়ার ঘরে ঢুকে সজোরে দরজা বন্ধ করে দিল। হলের নিস্তব্ধতা এখন আরও বেশি জমাট আর বিষণ্ণ। রনি পাথরের মতো ওভাবেই বসে রইল। কানে শুধু প্রতিধ্বনিত হচ্ছিল,
তোমার মানুষজন তোমার আপদ। সে কোনো প্রতিবাদ করল না, কোনো তর্কে জড়াল না। সে শুধু ল্যাপটপের উজ্জ্বল স্ক্রিনটার দিকে অপলক তাকিয়ে রইল। কার্সারটা সমানে জ্বলে নিপছিল। ঠিক তেমনি রনির দীর্ঘদিনের একটা বিশ্বাস আজ চিরতরে বিলীন হয়ে গেল। তার বুকের ভেতরটা আজ চুরমার হয়ে গিয়েছে। সেই সূক্ষ্ম বন্ধন যা দিয়ে সে ঘর গড়তে চেয়েছিল, সঞ্চিতার ওই নির্মম উক্তিতে তা ছিঁড়ে খাঁ খাঁ হয়ে গেল। সে রূঢ়ভাবে অনুভব করল, জীবনসঙ্গিনী যাকে ভেবেছিল সে কেবল প্রাপ্তির দিনে পাশে ছিল, ত্যাগের বেলায় নয়। রনি ধীরলয়ে ল্যাপটপটা ভাঁজ করে রাখল। পকেটে ফোন আর বাইকের চাবিটা গুজে নিল। সদর দরজা দিয়ে বেরিয়ে আসার সময় সে বিন্দুমাত্র আওয়াজ করেনি। লিফটের আয়নায় নিজের ছায়া দেখে সে নিজেই শিউরে উঠল। পার্কিং লটে তার শখের রয়্যাল এনফিল্ড বাইকটি রাখা ছিল। এই বাইকটি কেনার সময় সে ভেবেছিল কত আনন্দ করে সবাই মিলে বেড়াতে যাবে। সে ইঞ্জিন স্টার্ট দিল। হেলমেটের কাঁচ নামানোর আগে রাতের কনকনে হাওয়া তার ঘরমাক্ত কপালে লাগল। সে ভাবতে লাগল, সঞ্চিতা আজ তার আপনজনদের আপদ আখ্যা দিল। অথচ গত কয়েক বছরে রনি কাদের জন্য কি করেছে। তার মনে পড়ল সঞ্চিতার ভাই সায়নের কথা। সায়ন বলেছিল, জামাইবাবু, বিদেশের কোর্সের জন্য কিছু টাকা শর্ট পড়ছে। রনি তখন বিনা দ্বিধায় 1.5 লাখ টাকা তুলে দিয়েছিল, যা আজও ফেরত আসেনি। উপরন্তু তার বাইকের কিস্তিটাও রনিকেই মেটাতে হতো, কারণ সে সায়নকে ছোট ভাই ভাবত। স্মৃতিতে এলো সঞ্চিতার বোন টিয়ার কথা। টিয়া বলেছিল, দাদা, একটা স্টার্টআপ খুলতে চাই। তার প্রাথমিক ইনভেস্টমেন্টের সিংহভাগ রনিই জুগিয়েছিল। এমনকি সঞ্চিতার বাবার ওষুধের নিয়মিত খরচ আর শাশুড়ি মায়ের চশমা থেকে শুরু করে বাতের ব্যথা, সব কিছুর বিল রনির ক্রেডিট কার্ড থেকেই অটো পে হতো। নিজের পরিবার মনে করে রনি কখনো এসব নিয়ে প্রশ্ন তোলেনি। আজ রনি নিজের বোকামির কথা ভেবে বিমর্ষ হাসল। যাদের জন্য সে উজাড় করে দিল, তাদের কাছে সে স্রেফ এক দাতা ছাড়া আর কিছুই ছিল না। মেদিনীপুরের রুগ্ন দাদুর জন্য 20,000 টাকা খরচ করতে সঞ্চিতার আজ গায়ে লাগছে, অথচ তার নিজের বাপের বাড়ির জন্য প্রতি মাসে যাওয়া লক্ষাধিক টাকা তার কাছে স্বাভাবিক অধিকার। এই পর্বত প্রমাণ পক্ষপাতিত্ব আর অকৃতজ্ঞতা আজ রনিকে বিধ্বস্ত করে দিল। সঞ্চিতা যে বিভাজনের রেখা টেনেছিল, রনি আজ তা নিঃশব্দে গ্রহণ করে নিল। সে পকেট থেকে ফোন বের করে ব্যাংকিং পোর্টালটি খুলল। ফোনের স্ক্রিনের নীলচে আলোয় রনির আঙুলগুলো ছিল অত্যন্ত স্থির ও অবিচল। সে অটো ডেবিট সেকশনে গিয়ে প্রথম কোপ বসাল সায়ানের স্পোর্টস বাইকের কিস্তির ওপর। কোনো দ্বিধা ছাড়াই সে তা বাতিল করে দিল। দ্বিতীয় পদক্ষেপ ছিল টিআর স্টার্টআপ ফান্ডের মাসিক অনুদান, যা সে তৎক্ষণাৎ মুছে ফেলল। তৃতীয় এবং সবচেয়ে কঠোর সিদ্ধান্ত, গড়িয়া মেডিকেল সেন্টারের পেমেন্ট গেটওয়ে থেকে সে নিজের ক্রেডিট কার্ডের তথ্য সরিয়ে নিল। শাশুড়ি মায়ের বহুমূল্য ওষুধের ভার এখন থেকে সঞ্চিতার পরিবারেরই বায়। রনি এই কাজগুলো প্রতিহিংসা থেকে নয়, বরং এক অদ্ভুত মুক্তির স্বাদ নিয়ে করছিল। প্রতিটি ক্লিকে তার বুকের পাথর যেন নেমে যাচ্ছিল। সে মেদিনীপুরের সেই 20,000 টাকার লেনদেনে হাত দেয়নি, কারণ ওটা ছিল তার আজন্মের টান আর নৈতিক দায়িত্ব। সে বিড়বিড় করে নিজেকেই শোনাল, বেশ সঞ্চিতা, আজ থেকে তোমার সংজ্ঞাতেই সংসার চলুক। বাইক থেকে নেমে ঘরে ঢোকার সময় রনির পদক্ষেপে এক নতুন দৃঢ়তা ছিল। সে বেডরুমে না গিয়ে সোফাতেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল। চোখ বোজার সময় তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি লেগেছিল। সে জানত, আগামী ভোরে যখন ব্যাংকের সতর্কবার্তাগুলো সঞ্চিতার পরিবারের সদস্যদের মোবাইলে পৌঁছবে, তখন এক নতুন দহন শুরু হবে। রাতের সেই গভীর অন্ধকারে রনি আজ বহু বছর পর শান্তিতে ঘুমাল। তার জীবনের দীর্ঘদিনের পরজীবী অধ্যায়টি শেষ হয়ে এক রূঢ় কিন্তু অনিবার্য বাস্তবতা শুরু হতে যাচ্ছিল। তুমিই বোধহয় কোনো ভুল করেছ, এমন এক তাচ্ছিল্যের সুরে ফোনটি এসেছিল। রনি অফিসের ল্যাপটপে একটি জটিল প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে করতে নির্লিপ্তভাবে উত্তর দিল, প্রযুক্তিগত কোনো বিভ্রাট ঘটেনি সায়ন। বাইকের কিস্তি বাউন্স হয়েছে, কারণ আমি নিজেই কাল রাতে অটো পে সিস্টেম বন্ধ করে দিয়েছি। ওপাশ থেকে কয়েক সেকেন্ড শ্মশানের মতো নিস্তব্ধতা নেমে এলো। সায়ন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। কি, বন্ধ করেছেন? কিন্তু কেন? আমাকে একটা খবর পর্যন্ত না দিয়ে? এখন আমি কি জবাব দেব শোরুমে? রনির গলা বিন্দুমাত্র উঁচুতে উঠল না। সে বরফ শীতল কণ্ঠে বলল, দেখো সায়ন, আমাদের মধ্যে কোনো চুক্তি হয়নি। আমি তোমাকে দিচ্ছিলাম কারণ আমি তোমাকে ভাই ভেবেছিলাম, কিন্তু আমার আয়ে তোমার বিলাসিতা চলবে
এটা এখন আর আমার মাথা ব্যথা নয়। তোমার অভাব, তোমার সমস্যা, তোমার টাকা। আমাকে এই জঞ্জালের মধ্যে টেনো না। আমাকে এখন নিজের ঘর বাঁচাতে হবে। জামাইবাবু, দিদি কি এসব জানে? আমি কি দিদিকে বলবো? সায়ন এবার মোক্ষম অস্ত্রটি বের করল। তোমার যা ইচ্ছে করো, তোমার দিদি তোমাকে এ বিষয়ে শ্রেষ্ঠ পরামর্শ দিতে পারবে। আমি এখন ব্যস্ত আছি। এইটুকু বলে রনি ফোনটি কেটে দিল। সায়নের সেই বিমূঢ় চেহারা রনি স্পষ্ট দেখতে পাচ্ছিল। সে মোবাইলটা দূরে সরিয়ে আবার কাজে ডুব দিল। তার ভেতরে কোনো ক্ষোভ ছিল না, বরং এক পরম স্বচ্ছতা ও মুক্তির তৃপ্তি ছড়িয়ে পড়ছিল। তোমার মানুষজন তোমার আপদ। সঞ্চিতার এই মন্ত্রই সে এখন তার শ্বশুরবাড়ির উপর প্রয়োগ করছিল। আধ ঘণ্টা কাটতে না কাটতেই রনির ফোনে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ ভেসে উঠল। টিআর মেসেজ। সাধারণত সে টাকা চাওয়ার প্রয়োজন ছাড়া রনির কথা মনে করত না। দাদা, স্টুডিওর ভাড়া বাকি পড়ে আছে, এই মাসের পেমেন্টটা ক্লিয়ার হয়নি, প্লিজ একটু ইউপিআই করে দাও না এখনই, ল্যান্ডলর্ড বাইরে দাঁড়িয়ে আছে। তার সেই দাবিতে ভরা মেসেজ দেখে রনির হাসি পেল। স্বাবলম্বী হওয়ার বড়াই করা টিয়া নিজের কাজের জায়গার ভাড়াটুকু জোগাড় করার সামর্থ্য রাখত না। রনি চ্যাটবক্সে অত্যন্ত শান্তভাবে টাইপ করতে শুরু করল। তার আঙুলে কোনো কাঁপুনি ছিল না। টিয়া, আজ থেকে আমি তোমার স্টার্টআপে আর কোনো বিনিয়োগ করব না। নিজের ব্যবসার পুঁজি নিজেই জোগাড় করতে শেখো। তোমার স্বপ্ন তোমারই দায়িত্ব। আমার অ্যাকাউন্ট থেকে আর কোনো টাকা ওদিকে যাবে না। রনি স্যান্ড বাটন চাপামাত্র ওপাশে নীল টিক দেখা গেল। টিয়া তৎক্ষণাৎ গুচ্ছ গুচ্ছ প্রশ্ন পাঠাতে লাগল। দাদা, কি হয়েছে? তুমি চটে আছো কেন? আমি কি দোষ করলাম? আমি কি দিদিকে জানাবো? মেসেজগুলো ঝর্ণার মতো আসছিল, কিন্তু রনি সেগুলো পড়েও কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। সে ফোনটি সাইলেন্ট করে পকেটে রেখে দিল। অফিসের সেই কর্মব্যস্ততা আর এসির ঠান্ডা হাওয়ার মাঝে রনি ছিল স্থির। ওদিকে গড়িয়াতে সঞ্চিতার বাপের বাড়িতে যে কি পরিমাণ ঘূর্ণিঝড় শুরু হয়েছে তার পূর্ণ মানচিত্র রনির সামনে পরিষ্কার ছিল। সায়ন আর টিয়া এতক্ষণে নিশ্চয়ই সঞ্চিতাকে ফোন করে অতিষ্ঠ করে তুলেছে, কিন্তু সে এখন আর সেই ঝড়ের কেন্দ্রে নেই। সে এক নিরাসক্ত দর্শকের মতো সবটা দেখছিল। যে মানুষটি আজীবন অন্যের ঢাল হতে গিয়ে নিজেকে শেষ করেছে, সে আজ শুধু নিজের জন্যে সোজা হয়ে দাঁড়িয়েছিল। এখন শুধু শাশুড়ি মায়ের ওষুধের জন্যে ফোন আসা বাকি ছিল, আর তারপর সন্ধ্যায় বাড়ি ফিরলে সঞ্চিতার যে রোষানল ফাটবে তার জন্যে রনি নিজেকে মানসিকভাবে বর্মাবৃত করে নিচ্ছিল। তার মন এখন শিলাখণ্ডের মতো কঠিন। সে যে কোনো বজ্রপাত সামলানোর জন্যে প্রস্তুত ছিল। বেলা 3:30 বেজে গিয়েছিল। বাইরের চড়া রোদে গড়িয়ার রাস্তায় কিছুটা নিস্তেজ ভাব থাকলেও বড় ফার্মাসিগুলোতে মানুষের ভিড় কম ছিল না। সঞ্চিতা ছুটিতে থাকায় আজ বাড়িতেই ছিল। সকাল থেকেই তার মেজাজ সপ্তমে চড়েছিল। 1 ঘণ্টা আগেই সায়নের ফোন এসেছিল, যেখানে সে বাইকের কিস্তি নিয়ে হাউমাউ করে কাঁদছিল। ঠিক তার পরেই টিয়া ও রনির মেসেজ পাঠিয়ে দাদা হঠাৎ এমন রাক্ষস হয়ে গেল কেন বলে হুলুস্থুল বাঁধিয়েছিল। সঞ্চিতা অপমানে ফুঁসছিল। রনি আমার নাড়ির টানে আঘাত করে আমাকে জব্দ করতে চাইছে, এই চিন্তাই তার মাথায় হাতুড়ি পেটাচ্ছিল। সে রনিকে ফোন করতে যাবে, ঠিক তখনই মোবাইলটি বেজে উঠল। স্ক্রিনে মা নাম ভেসে উঠল। সঞ্চিতা দ্রুত ফোনটি রিসিভ করল। হ্যালো মা, কি হয়েছে? ওরে সঞ্চিতা, এ কি কেলেঙ্কারি হচ্ছে? রনের কার্ড কেন নিচ্ছে না রে? ওপাশ থেকে সুজাতা দেবীর কণ্ঠস্বর অত্যন্ত বিপন্ন লাঞ্ছিত শোনাল। আমি এখানে ওষুধের দোকানে দাঁড়িয়ে আছি 20 মিনিট ধরে। ওই ছোকরা বারবার কার্ড ঘষে দেখল, কিন্তু প্রতিবার ট্রানজ্যাকশন ডিক্লাইন্ড দেখাচ্ছে। পেছনে 5-6টা লোক আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি যে অপমান লাগছে আমার। 8,000 টাকার বিল হয়েছে। আমার পার্সে এতগুলো ক্যাশও নেই। কি করি আমি বলতো? মায়ের সেই অপমানের কথা শুনে সঞ্চিতার রাগের বাঁধ ভেঙে গেল। মা, তুমি ওখানেই থাকো। আমি দেখছি ও কি ছিনিমিনি শুরু করেছে। তুমি ওই দোকানদারকে কিছু বলো না, আমি এক্ষুনি ওদিকে টাকা পাঠাচ্ছি। সঞ্চিতা থরথর করে কাঁপা হাতে রনির নম্বর ডায়াল করল। রনি ফোন তোলা পর্যন্ত সেই কয়েক সেকেন্ডে তার মাথায় রাগের অগ্নুৎপাত ঘটছিল। অন্যদিকে অফিসের শান্ত পরিবেশে থাকা রনি অত্যন্ত ধীরলয়ে ফোনটি তুলল। বলো, রনি, এসবের মানে কি? তুমি কি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছ? সঞ্চিতা চিৎকার করে উঠল। সকাল থেকে আমার বাড়ির লোকেদের অতিষ্ঠ করছো কেন? সায়নকে কিস্তি দেবে না বলেছ, টিয়াকে কাঁদিয়েছ, আর এখন আমার মাকে ভরা বাজারে অপদস্থ করে ওষুধের দোকানে দাঁড় করিয়ে রেখেছ। ওর কার্ড কেন ব্লক করেছ তুমি? রনি ল্যাপটপের পর্দা থেকে দৃষ্টি সরিয়ে জানলার ওপারের আধারের দিকে তাকাল। অত্যন্ত অবিচল কণ্ঠে সে বলল, সঞ্চিতা, চিৎকার করো না।
আমি কোনো কার্ড অচল করিনি। আমি স্রেফ ওই পেমেন্ট গেটওয়েগুলো থেকে আমার ব্যক্তিগত তথ্য মুছে দিয়েছি, কারণ এখন থেকে পরগাছাদের পেছনে আমি আমার ঘাম ঝরানো পয়সা ওড়াবো না। ওড়াবে না? রনি, ওগুলো আমার মায়ের রক্তচাপ আর ডায়াবেটিসের জীবনদায়ী ওষুধ। ওটা তোমার কাছে অপচয়? সঞ্চিতার রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। তার বুক দ্রুত ওঠানামা করছিল। যদি কালকের তর্কের শোধ নিতেই হয়, তবে আমার সাথে লড়ো। আমার মাকে মাঝখানে টানছ কেন? এটা একটা চিকিৎসার বিষয়, সেটা কি তোমার মাথায় ঢুকছে না? চিকিৎসা? রনির গলায় এবার এক বিষণ্ণ বিদ্রুপ খেলে গেল। কাল মাঝরাতে যখন আমি আমার মৃত্যুপথযাত্রী দাদুর চিকিৎসার জন্য মেদিনীপুরে 20,000 টাকা পাঠাতে যাচ্ছিলাম, তখন কি সেটা জরুরি ছিল না? ওনারা কি তোমার কেউ নন? কাল আমার দাদুর অসুস্থতা তোমার কাছে স্রেফ আমার আপদ মনে হচ্ছিল, তাহলে আজ তোমার মায়ের ওষুধ আমার দায় হয় কি করে? সঞ্চিতা এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। নিজের বিষাক্ত কথাগুলো যে এভাবে বুমের্যাং হয়ে তার দিকেই ফিরে আসবে, তা সে দুঃস্বপ্নেও ভাবেনি। সে তোতলাতে তোতলাতে নিজেকে সামলে নিয়ে বলল, ওটা ওটা আলাদা প্রেক্ষিত ছিল রনি। আমার মায়ের অবস্থা বোঝো, উনি একা থাকেন, কোনো সরকারি সুবিধাও পান না। আর উনি এখন দোকানের মাঝখানে দাঁড়িয়ে অপ্রস্তুত হয়ে আছেন। তুমি দয়া করে টাকাটা পাঠিয়ে দাও, আমরা রাতে শান্ত হয়ে এটা নিয়ে কথা বলবো। না সঞ্চিতা। রনির কণ্ঠস্বর এখন ইস্পাতের মতো কঠোর। এর মধ্যে আলাদা কিছুই নেই। কাল রাতে তুমিই আমাকে সংসারের এক অমোঘ আর স্বচ্ছ নিয়ম শিখিয়ে দিয়েছ। যার পরিবার তার দায়িত্ব। আমি কেবল তোমার সেই নীতিটাই অক্ষরে অক্ষরে পালন করছি। তাই তোমার মা তোমার সমস্যা, তোমার টাকা, তোমার মায়ের ওষুধের দাম এখন তুমি তোমার নিজস্ব তহবিল থেকে মিটিয়ে দাও। এর সাথে আমার কোনো সংস্রব নেই। রনি, তুমি এতটা নিষ্ঠুর হতে পারো না। তুমি ওনার জামাই। সঞ্চিতা হাহাকার করে উঠল। আর তুমি আমার বাড়ির বউ। কাল ওই আদর্শ তোমার বেলায় খাটেনি। আজ জামাই হওয়ার দোহাই দিয়ে আমাকেও আদর্শ শুনিও না। আমার কনফারেন্স কল আছে, আমাকে আর বিরক্ত করো না। এই বলে রনি লাইনটা কেটে দিল। সঞ্চিতা ফোনের বিদীর্ণ স্ক্রিনের দিকে স্তব্ধ হয়ে চেয়ে রইল। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ওই শব্দটুকু তাকে তার চরম একাকিত্বের কথা মনে করিয়ে দিচ্ছিল। সে ফোনটা মেঝেতে আছড়ে ফেলে সোফায় ভেঙে পড়ল। ক্রোধের আবরণ সরে গিয়ে এবার এক পৈশাচিক বাস্তবতা তাকে গ্রাস করল। জীবন যখন পাল্টা আঘাত করে, তখন পায়ের তলার মাটি কতটা আলগা হয়ে যায় তা সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছিল। আজ পর্যন্ত তার 30,000 টাকার আয় সে কেবল নিজের রূপচর্চা, নামী ব্র্যান্ডের পোশাক আর বন্ধুদের সাথে বিলাসবহুল আড্ডায় উড়িয়েছে। সংসারের চাল ডাল, বিদ্যুতের বিল, ঘরের রক্ষণাবেক্ষণ আর তার ওপর দিয়ে বাপের বাড়ির অন্তহীন আবদার সবটাই মিটত রনির পকেট থেকে। এখন এক পলকে রনি সেই অর্থনৈতিক খুঁটিটাই উপড়ে ফেলেছে। তাকে এখন নিজের অ্যাকাউন্ট থেকে মায়ের ওষুধের জন্য 8,000, সায়নের কিস্তির জন্য 6,000 আর টিয়ার জন্য 10,000 টাকা পাঠাতে হবে। মাসের 24,000 টাকা এক ধাক্কায় তার শখের বাজেট থেকে গায়েব হয়ে যাবে। এই অঙ্কটা মাথায় আসতেই সে চোখে সর্ষে ফুল দেখল। যে টাকা রনের পকেট থেকে যাওয়ার সময় তার কাছে তুচ্ছ মনে হতো, সেই একই টাকা নিজের হাত থেকে দেওয়ার সময় তার কাছে হিমালয়ের মতো বোঝা মনে হচ্ছিল। নিরুপায় হয়ে দাঁতে দাঁত চেপে সে মায়ের অ্যাকাউন্টে ওই 8,000 টাকা পাঠাল। বাইরে সন্ধ্যা গাঢ় হয়ে আসছিল। বেহালার সেই ফ্ল্যাটের ভেতর দিয়ে আসা আলো এখন ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল, এবং ঘরের কোণে কোণে এক গুমোট চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ছিল। সঞ্চিতা যেন খাঁচায় বন্দী কোনো আহত বাঘিনীর মতো ড্রয়িং রুমে পায়চারি করছিল। প্রতিটি সেকেন্ডের সাথে সাথে তার আক্রোশ আর রনির প্রতি বিদ্বেষ বাড়ছিল। অন্যদিকে রনি তখন ভিড় বাসে করে বেহালার দিকে ফিরছিল। চিরচেনা যানজট ঠেলে সে গন্তব্যে পৌঁছল। তার অন্তরে কোনো গ্লানি ছিল না। সে জানত দরজা খুললেই এক প্রলয়ঙ্কারী ঝড়ের সম্মুখীন হতে হবে। কিন্তু রনি এখন কোনো সন্ধি বা পিছু হটার অবস্থায় ছিল না। সে 3 তলার সিঁড়ি বেয়ে ওপরে উঠল, পকেট থেকে চাবি বের করে সন্তর্পণে তালায় ঘোরাল। ক্লিক শব্দে দরজা খুলে গেল। রনি যখন ঘরের ভেতরে পা রাখল, তখন ভেতরের পরিবেশ ছিল একটা প্রচণ্ড চাপে থাকা আগ্নেয়গিরির মতো, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। হলের আলো নেভানো ছিল। শুধু বাইরের ল্যাম্পপোস্টের হলুদ আভা আর রাস্তার গাড়ির হেডলাইটের ছটা দেওয়ালে অদ্ভুত ছায়া তৈরি করছিল। এই ছোট ফ্ল্যাটগুলোর দেওয়াল যে বড্ড পাতলা তা তারা দুজনেই জানত। তাই তাদের এই সংঘাত উচ্চস্বরে নয়, বরং শব্দের ক্ষুরোধার ধার দিয়ে লড়া হতে যাচ্ছিল। সঞ্চিতা সোফায় এক পাষাণ মূর্তির মতো বসেছিল। তার চেহারা অপমানে আর এক অজানা শঙ্কায় পাংশু হয়ে গিয়েছিল। রনি ভেতর থেকে ছিটকিনি তুলে দিল। সে ল্যাপটপের ব্যাগটা যথাস্থানে রাখল, জুতো খুলল এবং চরম প্রশান্তিতে জানলার ধারে গিয়ে দাঁড়াল। সে রনির দিকে ফিরেও তাকাল না,
যেন ঘরে অন্য কেউ নেই। এই উপেক্ষা সঞ্চিতার জন্য তপ্ত তেলের মতো কাজ করল। রনির এই নির্বিকার ভাব সঞ্চিতার ধৈর্যের শেষ সীমা অতিক্রম করল। সে আচমকা দাঁড়িয়ে পড়ল। হলো তো, কলিজা জুড়ালো? তার কণ্ঠস্বর থরথর করে কাঁপছিল। প্রতিবেশীদের কানে যাতে না যায় সেজন্য সে গলা খাদে রেখেছিল, কিন্তু সেই চাপা গলার তেজ ছিল দহনকারী। আমার মাকে ভরা দোকানে 5টা লোকের সামনে অপদস্থ করে তোমার খুব তৃপ্তি হয়েছে না? এখন নিশ্চিন্তে ঘুম আসবে তো তোমার? রনি ধীরলয়ে ঘুরে তাকাল। তার চোখে ক্রোধ ছিল না, ছিল এক মেরু প্রদেশীয় শীতলতা। আমি কাউকে অপমান করিনি সঞ্চিতা। সে খুব মেপে মেপে শব্দগুলো উচ্চারণ করল। আমি কেবল তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ দিচ্ছি, যে কাজটা তোমার বহু আগেই করা উচিত ছিল। আমি স্রেফ আমার কর্তব্যের তালিকা থেকে সেই নামগুলো ছেঁটে ফেলেছি যারা আমার পরিবারের সদস্য নয়, বরং শোষক ছিল। একটা সামান্য কথার জন্য এমন জঘন্য প্রতিশোধ নিচ্ছ তুমি রনি? সঞ্চিতার চোখ থেকে নোনা জল আর আক্রোশ ঝরে পড়ছিল। কাল রাতে উত্তেজনার বশে আমি একটা কথা বলেছি বলে তুমি আক্ষরিক অর্থেই আমার বাপের বাড়ির পেটে লাথ মারলে। সায়নের বাইক, টিয়ার কেরিয়ার আর আমার অসুস্থ মায়ের ওষুধ, এসব এক নিমেষে বন্ধ করার সময় তোমার বিবেক একবারও দংশন করল না? মানুষ এতটা পাষাণ্ড আর সংকীর্ণ মনা হতে পারে না। তুমি একদিনে আমার সাজানো পরিবারটাকে পথে বসিয়ে দিলে। রনি একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তার শান্ত সমাহিত ভাব বিন্দুমাত্র বিচলিত হল না। এটা প্রতিশোধ নয় সঞ্চিতা, এটা বাস্তবের আয়না। আর এটা তুমি আজ প্রথমবার দেখছ বলেই তোমার কাছে তা কদর্য মনে হচ্ছে। কাল তুমি বলেছিলে যে তোমার শ্বশুরবাড়ির মানুষ তোমার আপদ, তোমার টাকা। ওটা কেবল একটা রাগের কথা ছিল না সঞ্চিতা, ওটা ছিল তোমার অন্তরের প্রকৃত কদর্যতা। তুমি কাল নিজের হাতে আমাদের সম্পর্কের মাঝে একটা প্রাচীর তুলে দিয়েছ। আমি স্রেফ সেই দেওয়ালের ওপারে যাওয়া বন্ধ করে দিয়েছি। এতে অন্যায় কোথায়? আমি কেবল তোমারই তৈরি করা নিয়ম তোমার আপনজনদের ওপর প্রয়োগ করেছি। কিন্তু আমার বাড়ির লোকজনের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা রনি। সঞ্চিতা এখন মরিয়া হয়ে প্রায় ডুকরে কেঁদে উঠে যুক্তি সাজাতে লাগল। সায়ন্তু তো সবে কাজে ঢুকেছে, ওর সম্বল নেই। টিয়া এখনও শিখছে, ওকে তো একটু সময় দিতে হবে। আর মায়ের কোনো রোজগার নেই। ওদের আমাদের সাহায্যের, আমাদের অর্থের প্রয়োজন আছে। রনি, তুমি এমনভাবে মাঝপথে হাত ছেড়ে দিতে পারো না। তুমি ওদের বড় জামাই, ঘরের বড় ছেলে। আর আমার দাদুর অবস্থাটা কি? রনির কণ্ঠে এবার শানিত দৃঢ়তা ফুটে উঠল, তবে তা ছিল অত্যন্ত সংযত। ওনারা অশক্ত, মরণাপন্ন, ওনাদের চিকিৎসার বড় প্রয়োজন। যখন আমি আমার নিজের রক্তমাংসের সম্পর্কের জন্য সামান্য অর্থ পাঠাই, তখন তোমার কাছে তা অনর্থকার আপদ মনে হয়। কিন্তু যখন তোমার ভাইয়ের দামি বাইকের বিলাসিতা মেটাতে হয়, বোনের শৌখিন ক্লাসের পাওনা মেটাতে হয়, তখন তা আমাদের দায় হয়ে দাঁড়ায় কোন যুক্তিতে? গত 3টে বছর আমি তোমার বাপের বাড়ির যাবতীয় আর্থিক বোঝা একাকী টেনেছি। মাসে 24-25 হাজার টাকা আমি হাসি মুখে ওদের শখ মেটানোর জন্য দিতাম। তখন তোমার কাছে আমার রোজগারটা কেবল তোমার অধিকার মনে হতো। কিন্তু আমার জন্মদাতা অভিভাবকের জন্য মাত্র 20,000 টাকা বরাদ্দ করার সময় তোমার কাছে আমার আয় হঠাৎ করে তোমার সম্পদ মনে হতে লাগল। এটা কি দ্বিচারিতার চরম সীমা নয়? সঞ্চিতার কাছে এই অকাট্য প্রশ্নের কোনো উত্তর ছিল না। সে আক্ষরিক অর্থেই কোণঠাসা হয়ে পড়েছিল, কিন্তু তার মজ্জাগত অহংকার তাকে নতি স্বীকার করতে দিচ্ছিল না। সে হাত নেড়ে অবজ্ঞার সুরে বলল, সংসারটা একটা যৌথ প্রচেষ্টা রনি। আমরা বিবাহিত, জীবনে আমাদের একে অপরের পরিবারকে মানিয়ে নিতে হয়। সামান্য অর্থের বিষয়ে তুমি এমন হীনমন্য আর হিসেবি হতে পারলে কি করে? সহযোগিতা কেবল এক পক্ষ থেকে আসে না সঞ্চিতা। রনি তাকে মাঝপথেই থামিয়ে দিয়ে চোখে মনিতে চোখ রেখে বলল, তুমি আমাকে জীবনসঙ্গী নয়, কেবল একটা নোট ছাপানোর যন্ত্র ভেবে এসেছ। যতক্ষণ এই যন্ত্র তোমার আপনজনদের বিলাসিতার রসদ যোগাচ্ছিল, ততক্ষণ আমি খুব যোগ্য জামাই ছিলাম, আদর্শ স্বামী ছিলাম। গতকাল যখন আমি আমার দাদুর জন্য টাকা সরাতে গেলাম, তখন তোমার হঠাৎ নিজেদের ভবিষ্যৎ আর সঞ্চয়ের কথা মনে পড়ে গেল। তোমার মনে হলো আমরা বেহালার এই খুপড়ি ঘরে থাকি, আমাদের দামি গাড়ি চাই। তাহলে গত 3 বছর ধরে তোমার ভাই বোনের শৌখিনতা মেটানোর সময় কি তোমার এই ঘরকে ছোট মনে হয়নি? তখন কি আমাদের ভবিষ্যতের কথা মাথায় আসেনি? সঞ্চিতা এখন সম্পূর্ণরূপে বিধ্বস্ত। আক্রোশে কাঁপতে কাঁপতে সে বলল, তুমি আমার সাথে কানাকড়ির হিসেব কষছ? সম্পর্কের পবিত্রতায় এমন লেনদেনের জায়গা থাকে না রনি। তুমি এক নিমেষে আমাদের সবটা ধুলোয় মিশিয়ে দিচ্ছ। হিসেব নিকাশ আমি নয়, তুমি শুরু করেছ কাল রাতে। যখন তুমি বললে যে তোমার টাকা তোমার সমস্যা, তখন তুমি সম্পর্কের মায়া কাটিয়ে সেখানে কেবল পাটিগণিতের অঙ্ক এনে দাঁড় করালে। আর এখন যখন সেই একই সূত্র আমি তোমার বাপের বাড়ির ওপর প্রয়োগ করলাম, তখন তোমার হঠাৎ আত্মীয়তা আর মানবিকতার কথা মনে পড়ে গেল। সঞ্চিতা,
এই বাড়িতে আমার উপার্জন এখন থেকে শুধু সেখানেই খরচ হবে যেখানে তার প্রকৃত কদর থাকবে এবং যা আমার জন্য অন্তত আপদ হয়ে দাঁড়াবে না। কক্ষে এক দম বন্ধ করা নীরবতা জেঁকে বসল। পুরনো ফ্রিজের গোঙানিটুকু সেই নিস্তব্ধতায় বিদ্রূপের মতো শোনাচ্ছিল। সঞ্চিতার গাল গড়িয়ে জল পড়ছিল, কিন্তু সেগুলো অনুতাপের নয়, বরং নিজের বোনা জালে নিজে ধরা পড়ার অসহায়ত্বের। সে এখন দিবা লোকের মতো স্পষ্ট দেখতে পাচ্ছিল যে তার বাড়ির লোকেদের দম্ভ রনির বেতনের খুঁটির ওপর দাঁড়িয়েছিল। এখন রনি সেই খুঁটি সরিয়ে নেওয়ায় তাকে নিজের ৩০,০০০ টাকার আয় থেকে মায়ের চিকিৎসা, ভাইয়ের কিস্তি আর বোনের পড়ার ভার বইতে হবে। এই রূঢ় হিসেব চোখের সামনে আসতেই তার বুকের ভেতরটা ডুমড়ি গেল। তাহলে এখন কি হবে? সঞ্চিতা আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে প্রশ্ন করল। তার কণ্ঠে এখন কোনো তেজ নেই, কেবল এক লাচার আত্মসমর্পণ। এখন কি তুমি আমার পরিবারের সবাইকে পথে বসিয়ে দেবে? ওরা বাঁচবে কি করে? সেটা দেখার দায়িত্ব এখন আর আমার নয়। রনি অত্যন্ত স্পষ্ট ও চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল। তোমার নিজস্ব আয় আছে না? তাহলে ব্যয় করো তোমার আপনজনদের জন্য। তোমাকে কে বাধা দিয়েছে? আমি আমার শিকড়কে সামলাব, তুমি তোমাদের আগলে রাখো। কালই তুমি এই পথ দেখিয়েছিলে, তাই না? তাহলে এখন সেই পথেই হাঁটো। কিন্তু আমার কাছে আর ১ পয়সার প্রত্যাশা করো না। আমি এখন আর কারো তাবিলদার হব না। আলোচনার এখানেই ইতি। রনি ধীর পায়ে শোয়ার ঘরের দিকে চলে গেল। সঞ্চিতা সেখানেই সোফায় ভেঙে পড়ল। আজ পর্যন্ত যে মধ্যবিত্ত বিলাস আর স্বার্থপরতার মোড়কে সে বাস করছিল, সেই আব্রু রনি অতি নির্মমভাবে ছিন্নভিন্ন করে দিয়েছিল। তাকে এখন রুক্ষ বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছিল। রনি বেডরুমের দরজা বন্ধ করে দিল, আর সঞ্চিতা সেই অন্ধকার ড্রয়িং রুমে নিজের সংকটের আবর্তে একা ডুকরে কাটতে লাগল। গড়িয়ার দক্ষিণের একটি বড় ও জাঁকজমকপূর্ণ ব্যাঙ্কোয়েট হলে আজ সঞ্চিতার খুড়তুতো ভাইয়ের বিয়ের রিসেপশন ছিল। বাইরে থেকে রঙিন আলোর মালায় সাজানো হয়েছিল ভবনটিকে, আর ভেতরের বিশাল হলে ঝাড়লণ্ঠনের দুটি চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। মঞ্চে নবদম্পতি হাসি মুখে সবার সাথে ছবি তুলছিল। একপাশে মিউজিকে জনপ্রিয় গান বাজছিল, তো অন্যদিকে বুফে কাউন্টার থেকে আসা রাধেবল্লভ, ধোকার ডালনা আর গরম নলেনগুড়ের রসগোল্লার সুগন্ধে পুরো চত্বর মৌ মৌ করছিল। তসরের শাড়ি আর সোনার গয়নায় সজ্জিতা মহিলাদের দল একপাশে জটলা করছিল। পাঞ্জাবি আর ফর্মেল স্যুটে সজ্জিত পুরুষরা অন্য পাশে দাঁড়িয়ে বর্তমান বাজার আর রাজনীতি নিয়ে উত্তপ্ত আলোচনায় মগ্ন ছিল। এটি ছিল কলকাতার যে কোনো সাড়ম্বর অনুষ্ঠানের পরিচিত দৃশ্য। রনি আর সঞ্চিতা হলে প্রবেশ করল। তাদের শারীরিক নৈকট্য থাকলেও মনের টান আজ নিঃশেষিত। তারা কেবল সামাজিক দায়বদ্ধতা রক্ষার্থে জোড় হিসেবে এসেছিল। সঞ্চিতার চোখে মুখে গভীর দুশ্চিন্তার ছাপ ছিল। গত কয়েক সপ্তাহে নিজের বেতন থেকে মায়ের ওষুধ আর ভাইবোনের খরচ সামলাতে তার নাভিশ্বাস উঠেছে। ক্রেডিট কার্ডের সীমা পেরিয়ে গিয়েছিল, আর চেহারার সেই সতেজতা উধাও হয়ে গিয়েছিল। রনি অবশ্য এক শান্ত জলাশয়ের মতো স্থির ছিল। সে একটি সাধারণ কিন্তু রুচিশীল ইস্ত্রি করা শার্ট পরেছিল। তার চলাফেরায় কোনো কুণ্ঠা বা দ্বিধাবোধ ছিল না। এক নির্লিপ্ত আমন্ত্রিতের মতো সে অনুষ্ঠানে অংশ নিতে এসেছিল। হলে ঢুকেই তাদের দৃষ্টি গেল ভিআইপি জোনের কাছে দাঁড়িয়ে থাকা সুজাতা দেবী, সায়ন আর টিয়ার ওপর। তারা তিনজনই রনিকে দেখামাত্র আড়ষ্ট হয়ে গেল। সুজাতা দেবী প্রকাশ্য ঘৃণা নিয়ে মুখ ফিরিয়ে নিলেন। সায়ন দাঁতে দাঁত ঘষছিল। তার চাউনিকে এই মানুষটিই আমার বিলাসিতায় জল ঢেলেছে এমন স্পষ্ট আক্রোশ ছিল। টিয়া রনিকে দেখে মুখ ঘুরিয়ে বান্ধবীদের ভিড়ে মিশে গেল। রনি এসবের কোনো কিছুই গায়ে মাখল না। সে অত্যন্ত নির্বিকারভাবে একটি ফাঁকা টেবিলের কাছে গিয়ে দাঁড়াল। সঞ্চিতা অবশ্য সুযোগ পেয়েই নিজের মায়ের কাছে আত্মীয়দের ভিড়ে আশ্রয় নিল। কিছুক্ষণের মধ্যেই আত্মীয়দের ভেতর রনিকে নিয়ে কানাঘুষো শুরু হল। সঞ্চিতার মাসি, পিসি আর অন্য মহিলারা খাবারের প্লেট হাতে নিয়ে রনির দিকে বাঁকা চোখে তাকিয়ে গুঞ্জন শুরু করলেন। দেখো দেখো, এসেছে কেমন বড়লোক মেজাজে, মুখে কি ছিটে ফোটা লজ্জা আছে ওর? এক মাসি চাপা স্বরে বিদ্রূপ করলেন। ওরে, সুজাতা দিদিকে আক্ষরিক অর্থে কাঁদিয়েছে এই ছেলেটা। দিদি বলছিল ও নাকি কোনো কারণ ছাড়াই সব হাত খরচ বন্ধ করে দিয়েছে। দিদির প্রেসারের ওষুধের টাকা পর্যন্ত আটকে দিয়েছে। কত বড় হৃদয়হীন মানুষ দেখেছ? অন্যজন নিজের প্লেটে খাবার সাজাতে সাজাতে তাতে সায় দিল। ধীরে ধীরে এই সমালোচনার ঢেউ অন্দরমহল থেকে পুরুষমহলে পৌঁছাল। সঞ্চিতার বড় মামা অমরবাবু, যিনি নিজেকে বংশের শ্রেষ্ঠ অভিভাবক ও বিচারক মনে করতেন, তিনি হাতে একটি মিষ্টির প্লেট নিয়ে রনির দিকে এগিয়ে এলেন। তার সাথে সঞ্চিতার আরও ২-১ জন কাকা আর আত্মীয় ছিলেন।
তাদের দেহভঙ্গিতে এক ধরনের আক্রমণাত্মক ভাব আর রনিকে এক হাত নেওয়ার জেদ স্পষ্ট ফুটে উঠছিল। কি রনিবাবু, কেমন আছেন? আজকাল তো আপনার দর্শন পাওয়া যেন চাঁদের হাটের মতো দুর্লভ হয়ে গিয়েছে। অমর মামা অত্যন্ত বাঁকা আর বিদ্রুপাত্মক স্বরে কথা শুরু করলেন। রনি মৃদুর হেসে ধীর কণ্ঠে উত্তর দিল, আমি ভালোই আছি মামা, আসলে অফিসের কাজে একটু ব্যস্ততা থাকে তো। ব্যস্ততা নাকি টাকার টান? পেছন থেকে এক কাকা বাঁকা স্বরে খোঁচা দিলেন। আরে শুনলাম যে তুমি সুজাতা দিদিকে হঠাৎ সাহায্য করা বন্ধ করে দিয়েছ। কি সমস্যা হে? তোমার কি বেতন কমে গেছে নাকি চাকরিতে কোনো মন্দা চলছে? রনি সেই প্রশ্নের বিষাক্ত তীরটি অনুভব করতে পারল। সে তৎক্ষণাৎ কোনো পাল্টা জবাব দিল না, শুধু হাতের গ্লাসের জলের দিকে তাকিয়ে পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। তার এই মৌনতা মামাদের জেদ আরও বাড়িয়ে দিল। অমর মামা এবার গলার স্বর সপ্তমে তুললেন, যাতে আশেপাশের কয়েকটা টেবিলের নিমন্ত্রিতরা সবটা শুনতে পান। আরে রনি, জামাই তো ছেলের মতোই রে। সুজাতা দিদির অবস্থা তুই জানিস, ওনার কোনো রোজগার নেই। আমরা নিজেদের ঘরের মেয়ে তোকে দিয়েছি, এমন রুগ্ন শাশুড়ির খরচ এক লহমায় বন্ধ করে দেওয়াটা কি খুব বড় মানুষের পরিচয়? তুই কি ভেবেছিস তুই টাকা দেওয়া বন্ধ করলে আমার দিদি না খেয়ে মরবে? আমরা আত্মীয়রা আছি ওনার পাশে, কিন্তু তোর মুখোশটা আজ সবার সামনে খুলে গেল। এখন চারপাশের লোকও খাওয়া ফেলে তাদের দিকে উৎসুক চোখে কান পাতল। সঞ্চিতা আর সুজাতা দেবী দূর থেকে এই অপমান উপভোগ করছিলেন, কিন্তু রনির সপক্ষে কথা বলতে কেউ এগিয়ে এল না। উল্টো রনিকে সবার সামনে হীন হতে দেখে তাদের চোখে এক ধরনের পৈশাচিক তৃপ্তি ছিল। একদম ঠিক মামা, আরে এত মোটা টাকা মাইনে পাও, বেহালার নিজের ফ্ল্যাটে থাকো, বাইক হাঁকিয়ে ঘোরো, আর শাশুড়ির কয়েক হাজার টাকার ওষুধ আর শ্যালিকার শখের জন্যে তোমার বুকটা ফেটে গেল। আরে সম্পর্ক তো ত্যাগের ওপর টিকে থাকে রনি, এমন ছিঁচকে টাকার জন্যে যারা হিসেব করে তারা কোনোদিন সুখী হতে পারে না। সঞ্চিতা মেয়েটা এখন নিজের যৎসামান্য বেতন মায়ের জন্যে শেষ করছে। স্বামীর ধর্ম তবে কি? সবাই মিলে রনির ওপর এক প্রচণ্ড মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছিল। তাকে দোষী, সংকীর্ণমনা আর অর্থলোভী প্রমাণ করার এটি ছিল এক সুপরিকল্পিত প্রয়াস। লোকলজ্জা আর আত্মীয়দের ভয়ে সে যাতে নতি স্বীকার করে, এটাই ছিল তাদের ফন্দি। পরিবেশ এখন চরম উত্তপ্ত। বহু সন্ধানী দৃষ্টি রনিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তার দিকে তির্যকভাবে নিক্ষিপ্ত হচ্ছিল। গড়িয়ার সেই বিলাসবহুল ব্যাঙ্কোয়েট হলের এক কোণে যেন এক অলিখিত গ্রাম্য সালিসি সভা বসেছে। অমর মামা আর তার পেছনে ঢাল হিসেবে দাঁড়িয়ে থাকা সুজাতা দেবী, সায়ন আর টিয়ার মুখে এখন রনির বিড়ম্বনা দেখার এক কুৎসিত আনন্দ ছিল। ডিজের ধামাকা আর ভুরিভোজের কলরব অন্য প্রান্তে চলছিল ঠিকই, কিন্তু এই জটলার নাটকীয়তা বাকি অতিথিদের নজর কেড়ে নিল। সঞ্জিতা অবশ্য ভেতরে ভেতরে একটু সিটিয়ে গিয়েছিল। তার হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছিল, কারণ সে জানত রনি যদি একবার মুখ খোলে আর আসল সত্যটা ফাঁস করে দেয়, তবে তার আর তার পরিবারের কলঙ্কিত রূপ সবার সামনে বেরিয়ে আসবে। রনি হাতের ফাঁকা গ্লাসটি পাশের টেবিলে খুব সাবধানে রাখল। সে অমর মামা আর আশপাশের কাকা পিসিদের চোখের দিকে এক অবিচল ও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। তার গলার স্বর এবারও চড়ল না, তাতে কোনো ঝগড়াটে সুর ছিল না, কিন্তু প্রতিটি শব্দে এক হিম শীতল সত্যের তেজ ছিল, যা মুহূর্তের মধ্যে সেই মিথ্যে আভিজাত্যের খোলস ভেঙে দিল। মামা, আপনি আমাকে স্বার্থপর বললেন তো? রনি অত্যন্ত দৃঢ়ভাবে কিন্তু পরিষ্কার কণ্ঠে বলল, যাতে সবাই শুনতে পায়। আর বলছেন যে আমি হঠাৎ শাশুড়ি মায়ের টাকা বন্ধ করেছি। কিন্তু আপনারা কি জানেন এই সাহায্য করার ইতিহাসটা ঠিক কি? মামার ভ্রু কুঁচকে গেল। তিনি কিছু বলার সুযোগ পাওয়ার আগেই রনি আরও এক ধাপ এগিয়ে বলতে শুরু করল। এখন তার গলার স্বর আরও গম্ভীর। গত ৩টে বছর মামা, এই সুজাতা দেবীর প্রেশার আর সুগারের মাসে ৮-৯ হাজার টাকার ওষুধের বিল আমার ক্রেডিট কার্ড থেকে অটো পে হতো। পেছনে দাঁড়িয়ে থাকা ওই আদরের সায়ন, ওর ওই স্পোর্টস বাইকের ডাউন পেমেন্ট আমি নিজের হাতে দিয়েছি, আর প্রতি মাসের কিস্তি গত ২ বছর ধরে আমারই ঘামের উপার্জন থেকে যাচ্ছিল। আর টিয়া, যার স্টার্টআপের কথা আপনারা বলে বেড়ান, ওর সেই ডিজাইনিং কোর্সের লক্ষাধিক টাকা আর মাসিক হাত খরচ আমি নিজে দিতাম। এই অঙ্ক আর কঠিন সত্যি শোনা মাত্র অমর মামা আর আশপাশের সমালোচকদের মুখ পাংশু হয়ে গেল।
যে সায়ন আর টিয়াকে তারা বেচারা সাজিয়ে সমবেদনা নিচ্ছিল, তারা এখন জনসমক্ষে মাথা নিচু করে ভিড়ের আড়ালে পালানোর পথ খুঁজছিল। সুজাতা দেবীর মুখের দম্ভ এক নিমিষে মিলিয়ে গেল। অতিথিদের মধ্যে কানাঘুষি শুরু হয়ে গেল। বাপ রে, এত কিছু করছিল এই ছেলেটা, আমরা তো জানতামই না। আমি সবটাই হাসি মুখে করছিলাম মামা, রনি আরও এক পা এগিয়ে বলল। কারণ আমি এই বাড়িকে নিজের বাড়ি ভেবেছিলাম। আমি কোনোদিন কানাকড়ির হিসেব রাখিনি। কিন্তু আমার এই নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান আমি 15 দিন আগে এক রাতে পেলাম। মেদিনীপুরে আমার নিজের দাদু মরণাপন্ন। ওনার চিকিৎসার জন্য, আপৎকালীন টেস্টের জন্য আমি আমার নিজের কষ্টের মাইনে থেকে 20,000 টাকা গ্রামের বাড়িতে পাঠাচ্ছিলাম। তখন আপনার এই ভাগ্নি, আমার অর্ধাঙ্গিনী সঞ্চিতা, আমার সামনে এসে দাঁড়াল আর আমাকে মনে করিয়ে দিল যে আমার দাদুর পেছনে খরচ করলে ওর বেহালায় বড় ফ্ল্যাট নেওয়ার স্বপ্ন নষ্ট হচ্ছে। রনি ক্ষণিকের জন্য থামল। এখন হলের সেই অংশে এক নিশ্চিদ্ধ নীরবতা। সঞ্চিতার মুখ চুন হয়ে গেল। তার মনে হল পায়ের তরার মেঝেটা যেন এখনই দুভাগ হয়ে যাবে। আমার অসুস্থ দাদুকে নিয়ে সঞ্চিতা আমাকে কি বলেছিল জানেন মামা? রনি এবার সঞ্চিতার দিকে আঙুল তুলল। তার কথাগুলো এখন শানিত তলোয়ারের মতো বিঁধছিল। রনি, তোমার বাড়ির লোকজন তোমার আপদ, তোমার টাকা, আমাকে এর মাঝে টেনো না। এই চরম সত্যটা উচ্চারিত হতেই পুরো জটলার মধ্যে এক ভয়াবহ নিস্তব্ধতা নেমে এলো। অমর মামা হতভম্ব হয়ে সঞ্চিতার দিকে এমনভাবে তাকালেন যেন এক অচেনা মানুষকে দেখছেন। অন্য মহিলারা যারা এতক্ষণ রনিকে অমানুষ বলছিলেন, তারা এখন সঞ্চিতার দিকে তীব্র ঘেন্নার চোখে তাকাতে লাগলেন। ছি, নিজের শ্বশুরবাড়ির কথা কেউ এমনভাবে বলে? এক পিসিমার রাগে গজগজ করে উঠলেন। এবার বলুন মামা। রনির গলার স্বর এখন হলের সবচেয়ে শক্তিশালী পুরুষের মতো শোনাল। যদি আমার রক্তমাংসের আপনজন শুধু আমার আপদ হয়, তবে সঞ্চিতার ভাই, তার বোন আর তার মা আমার দায় হয় কি করে? যে বাড়িতে আমার টাকায় শ্যালকের বাইক ছোটে, শ্যালিকার শখ মেটে আর শাশুড়ির ওষুধ আসে, অথচ যখন আমার পরিবারের মানুষের প্রাণের টান পড়ে তখন আমার স্ত্রীর কাছে সেটা বোঝা মনে হয়? যদি এই বিভাজনের রেখা সঞ্চিতা নিজে টেনে থাকে, তবে আমি শুধু সেই নীতিটা বাস্তবায়ন করেছি। আমি কোনো সাহায্য বন্ধ করিনি মামা। আমি শুধু যার আপনজন তার দায়, এই সঞ্চিতার নিজস্ব দর্শনটাই তার নিজের লোকেদের ওপর প্রয়োগ করেছি। এখন যদি সেই নিয়ম আপনাদের কাছে স্বার্থপরতা মনে হয়, তবে এই নিয়মের আসল রচয়িতাকে সেটা আপনারাই বিচার করুন। হলে আর কারও টুঁ শব্দ করার ক্ষমতা ছিল না। রনির তুলে ধরা সত্য এতটাই স্বচ্ছ আর আয়নার মতো পরিষ্কার ছিল যে কেউ আর প্রতিবাদ করতে সাহস পেল না। অমর মামার মাথা অপমানে হেঁট হয়ে গেল। যে জামাইকে তারা সবার সামনে লাঞ্ছিত করতে এসেছিলেন, সেই জামাই তাদের পরিবারের ভণ্ডামি আর হীনমন্যতা আক্ষরিক অর্থেই সবার সামনে নগ্ন করে দিল। সুজাতা দেবীর পক্ষে এখন সেখানে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়ল। তিনি কাঁদতে কাঁদতে দ্রুত আড়ালে চলে গেলেন। সায়ন আর টিয়া তো আগেই সটকে পড়েছিল। আর সঞ্চিতার দু চোখ দিয়ে এখন লজ্জা, অপমান আর নিজেরই কৃতকর্মের লোনা জল ঝরছিল। তার মাথা এতটাই নিচু হয়ে গিয়েছিল যে সে আর কারও চোখের দিকে তাকাতে পারছিল না। যে আত্মীয়দের সামনে সে রনিকে খলনায়ক সাজাতে চেয়েছিল, সেই আত্মীয়রাই এখন তার দিকে অপরাধীর মতো বিদ্রুপের দৃষ্টিতে তাকাচ্ছিল। স্বামীকে স্রেফ তবিলভার ভাবে আর শ্বশুরবাড়ির লোকেদের আপদ মনে করে, এমন ধিক্কার এখন তার কানে সীসার মতো বিঁধছিল। রনি এক দীর্ঘশ্বাস ফেলল। তার কাঁধের এক বিশাল বোঝা আজ যেন নেমে গেল। সে পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছল এবং কারো দিকে না তাকিয়ে, কারো প্রতিক্রিয়া শোনার অপেক্ষা না করে অত্যন্ত গাম্ভীর্যের সাথে এক বিজয়ী ও স্বাভিমানী মানুষের ভঙ্গিতে সেই জটলা থেকে বেরিয়ে হলের বাইরে চলে এল। গড়িয়ার রিসেপশনের সেই নাটকীয় ঘটনার পরদিন রনি অফিস থেকে দুদিনের ছুটি নিল। বেহালার সেই দম বন্ধ করা আর তিক্তকা ভরা বাড়িতে তার এখন এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছিল না। সঞ্চিতা আর তার আত্মীয়দের সেই মেকি দুনিয়ার প্রতি তার আক্ষরিক অর্থেই বিতৃষ্ণা জন্মেছিল। পরদিন ভোরবেলাতেই সে নিজের বাইকটি বের করল আর একাই মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিল। কোলাঘাট পার হয়ে বাইক যখন মেদিনীপুরের সীমানায় ঢুকল, তখন সকাল 10টা বেজে গিয়েছিল। মেদিনীপুরের সেই মেঠো পথের চিরচেনা রূপ, মাটির সোদা গন্ধ আর চারপাশে মেদিনীপুরি টানে মানুষের কথোপকথন, এই সব কিছুর সাথেই রনি আগে থেকেই পরিচিত ছিল। কিন্তু আজ এই সব কিছুই তাকে এক অদ্ভুত প্রশান্তি দিচ্ছিল।
কলকাতা বেহালার সেই কৃত্রিম, স্বার্থপর আর দমবন্ধ করা পরিবেশ থেকে সে এখন এমন এক জগতে এসেছে যেখানে সম্পর্কের মাঝে কোনো মুখোশ নেই। এখানকার বাতাস মুক্ত আর মানুষগুলো স্বচ্ছ। গ্রামের এক শান্ত পাড়ার সেই পুরনো কিন্তু অত্যন্ত পরিচ্ছন্ন বাড়িতে সে পা রাখল। আঙিনায় তুলসীতলা, দরজায় আলপনা আর ঘর থেকে আসা ধূপকাঠির মৃদু সুবাস। রনির চোখ বুজে এক দীর্ঘশ্বাস নিল। গত 15-20 দিনের সেই ভয়াবহ মানসিক চাপের পর আজ প্রথমবার তার ফুসফুসে সত্যিকারের মায়ার আর নিজের অধিকারের বাতাস প্রবেশ করল। মা যখন হঠাৎ দরজায় ছেলেকে দেখল, তার বলিরেখা পড়া মুখে যে আনন্দ ফুটে উঠল তার কোনো জাগতিক মূল্য ছিল না। ওরে রনি, হঠাৎ কোনো খবর নেই, ফোন নেই আর একাই এলি যে? সঞ্চিতা এলো না? মায়ের প্রশ্নের ঝুড়িতে উদ্বেগ আর বাৎসাল্য ওতপ্রোতভাবে মিশেছিল। আরে মা, অফিসে দুদিনের ছুটি ছিল, ভাবলাম দাদাভাইয়ের সাথে দেখা করে আসি, তাই চলে এলাম। রনি হেসে কথাটি সামলে নিল। ঘরের এক পুরনো তক্তপোষে দাদাভাই শুয়েছিলেন। অসুস্থতার কারণে শরীরটা বেশ ভেঙে গিয়েছিল, কিন্তু তার চোখে সেই পুরনো তেজ আর স্বাভিমান আজও অটুট ছিল। নাতিকে দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। "কি রে ভাই, কাজের ফাঁকে সময় মিলল তবে?" দাদু হেসে বললেন। দুপুরে মা রনির পছন্দের খাবার রান্না করেছিল। পাতে গরম ভাত, সোনামুগ ডাল, পোস্ত আর পুকুরের টাটকা মাছের ঝোল। গত কয়েক বছর অফিসের ক্যান্টিন আর নামি রেস্তোরাঁর খাবার খেয়ে রনি নিজের খিদে মেটাত, কিন্তু মায়ের হাতের সেই সাধারণ খাবারে যে তৃপ্তি ছিল তা সে আজ পর্যন্ত কোত্থাও পায়নি। প্রতিটি গ্রাসের সাথে তার মনের ওপর থেকে চাপ কমে আসছিল। খাওয়া দাওয়ার পর দুপুরের নির্জনতায় রনি দাদুর পাশে গিয়ে বসল। দাদু রনির মুখের দিকে খুঁটিয়ে তাকালেন। বাবা মায়ের মতো দাদারাও নাতি-নাতনির মুখের লুকানো কষ্ট ঠিকই চিনে ফেলেন। দাদু রনির মাথায় তার কাঁপানো কিন্তু আশ্বস্ত হাত রাখলেন আর শান্ত গলায় জিজ্ঞেস করলেন, "কি হয়েছে রে রনি? অফিসে কোনো চাপ আছে নাকি সঞ্চিতার সাথে কোনো ঝামেলা হয়েছে? তোর মুখ বলছে তুই ভেতর থেকে খুব অস্থির আছিস।" রনি প্রথমে লুকানোর চেষ্টা করল, কিন্তু ওই স্পর্শে তার মনের বাঁধ ভেঙে গেল। সে গড়িয়ার রিসেপশনের কদর্য ঘটনাটি বলল না, কিন্তু টাকা আর দায়িত্ব নিয়ে সঞ্চিতার সাথে কেমন মতভেদ হয়েছে এবং সঞ্চিতা যে তার বড়দের আপদ বলেছে তার একটা পরিষ্কার ধারণা দিল। দাদাভাই এক দীর্ঘশ্বাস নিলেন। তার মুখে সঞ্চিতার প্রতি কোনো রাগ বা অভিযোগ ছিল না। তিনি রনির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ম্লান কিন্তু স্বাভিমানীর আর দৃঢ় গলায় বললেন, "ভাই, আমরা বুড়ো হয়েছি। আমাদের আয়ু এখন শেষের পথে। আমাদের ওষুধের জন্য তুই নিজের সংসারে অশান্তি করিস না রে। তুই যে টাকা পাঠাস তা তোর হাড় ভাঙা খাটনির রোজগার, আমি জানি, কিন্তু সেই টাকার জন্য যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় তবে কাল থেকে 1 টাকাও পাঠাস না। আমরা দুজনে কষ্ট করে কিছু একটা ব্যবস্থা করে নেব, কিন্তু আমাদের জন্য ছেলেটা দুঃখী আর ওর ঘর ভাঙছে, এটা দেখে আমরা কিভাবে শান্তিতে মরব?" দাদুর সেই কথাগুলো রনির কলিজায় কোনো ধারালো অস্ত্রের মতো বিঁধল। তার চোখে অজান্তেই জল চলে এলো। কি অদ্ভুত প্রতিরোহিত! একদিকে ছিল সঞ্চিতা আর তার পরিবারের লোকেরা, যারা রনির টাকায় আয়েশ করেও তাকে স্বার্থপর বলছিল, তাকে তবিলদারের মতো ব্যবহার করছিল। আর অন্যদিকে তার এই বৃদ্ধ পরিজনেরা, যারা নিজেরা অসুস্থ হয়ে মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েও নিজেদের ছেলের সুখের জন্য নিজেদের চিকিৎসার আশা ছাড়তে রাজি ছিল। সঞ্চিতা এই মানুষগুলোকে আপদ বলেছিল। এই স্বাভিমানী আর নিঃস্বার্থ মানুষগুলোকে সে বোঝা ভেবেছিল। রনির মনে গত 15 দিন ধরে যে ঝড় বইছিল তা হঠাৎ শান্ত হয়ে গেল। সে সত্যিকারের সম্পর্ক আর নিঃস্বার্থ ভালোবাসার অর্থ আজ সত্যি বুঝতে পারল। সঞ্চিতার স্বার্থপরতা আর দাদুর উদারতার তুলনা তার মাথায় পরিষ্কার হয়ে গেল। সঞ্চিতা সবসময় শুধু টাকা আর লাভ দেখেছে, আর নিজের লোক দেখেছে শুধু রনির সুখ। রনি দাদুর 2 হাত শক্ত করে ধরল এবং এক দৃঢ় গলায় বলল, "দাদাভাই, তোমরা আমার বোঝা নাও, তোমরা আমার গর্ব, আর আমি কোনো ঝগড়া করছি না, আমি শুধু সঠিক সিদ্ধান্ত নিয়েছি। তোমাদের এখন থেকে আর কোনো কিছুর সাথেই আপোষ করতে হবে না।" সেই এক মুহূর্তে মেদিনীপুরের সেই মাটিতে আর শান্ত বাড়িতে রনি তার জীবনের সবচেয়ে বড় আর চূড়ান্ত সিদ্ধান্তটি নিয়ে নিল। সে এখন আর কোনো আপোষের বা মেকি সম্পর্কের খাঁচায় ফিরতে চাইছিল না। সে ঠিক করল যে সে এমন এক নারীর সাথে এক ছাদের নিচে থাকতে পারবে না যে তার পরিবারকে আপদ বলে অপমান করেছে এবং যে শুধু স্বার্থের জন্য যুক্ত ছিল।
তার সিদ্ধান্ত এখন পাথরে খোদাই করা রেখার মতো পাকা হয়ে গেল। সে এখন আর শূন্য ছিল না, বরং সত্যে পরিপূর্ণ ছিল। বেহালায় ফেরার সময় সে আর সেই পুরনো আপোষ করা রনি ছিল না, বরং নিজের আর নিজের পরিবারের সম্মান রক্ষাকারী এক নতুন মানুষ হিসাবে ফিরছিল। মেদিনীপুর থেকে কলকাতা ফেরার পথটা একই ছিল, কিন্তু রনি ভেতর থেকে পুরোপুরি বদলে গিয়েছিল। গ্রামের সেই পুরনো বাড়ির নিস্তব্ধতা আর স্বজনদের নিঃস্বার্থ ভালোবাসা রনির মনের সব জঞ্জাল মুছে পরিষ্কার করে দিয়েছিল। সে যখন বেহালার সেই ফ্ল্যাটে পা রাখল, তখন সে কোনো পরাজিত বা নতি স্বীকার করা স্বামী হিসাবে নয়, বরং নিজের অস্তিত্ব আর স্বাভিমানের বোধসম্পন্ন এক দৃঢ় মানুষ হিসাবে ধীরল। সে দরজার বেল বাজাল। দরজা সঞ্চিতাই খুলল। সাধারণত তার মুখে যে অহংকারের ভাব থাকত, তা আজ পুরোপুরি গায়েব ছিল। তার বদলে এক ক্লান্ত, অসহায় আর নিজের কর্মের শাস্তি ভোগ করা নারীর মুখ রনি দেখতে পেল। ঘরের পরিবেশও বদলে গিয়েছিল। সঞ্চিতা ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছিল। রনি ভেতরে আসতেই সে অত্যন্ত নম্রভাবে তাকে জল এনে দিল। রাস্তা কেমন ছিল, সে নিচু স্বরে জিজ্ঞেস করল। ভালো, রনি সংক্ষেপে উত্তর দিল এবং সোফায় গিয়ে বসল। সঞ্চিতা কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। হাতের আঙুলগুলো একে অপরের সাথে পেঁচিয়ে সে নিজের সাহস সঞ্চয় করছিল। গত দুদিন যখন রনি মেদিনীপুরে ছিল, তখন গড়িয়ার বাড়িতে এক বিশাল আর্থিক ও মানসিক ঝড় বয়ে গিয়েছিল। রনি সবার সামনে যে আয়না দেখিয়েছিল, তারপর আত্মীয়রাও সঞ্চিতা আর তার পরিবারের লোকেদের অনেক কটু কথা শুনিয়েছিল। মায়ের ওষুধের খরচ, সায়নের কিস্তি আর ঘরের খরচ, এই সব সামলাতে গিয়ে সঞ্চিতার ৩০,০০০ টাকার বেতনের দফা হয়ে গিয়েছিল। নিরুপায় হয়ে সায়নকে তার অহংকার সরিয়ে এক দোকানে পার্ট টাইম কাজ খুঁজতে হয়েছিল। আর টিয়াও এখন তার স্টার্টআপের স্বপ্ন ছেড়ে এক বেসরকারি সংস্থায় চাকরির জন্যে ইন্টারভিউ দিচ্ছিল। তারা যে সুখ আর আরামের ঘরে বাস করছিল, রনির এক সিদ্ধান্তে তার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, তা সঞ্চিতা এখন পুরোপুরি অনুভব করছিল। সে ধীরে ধীরে এগিয়ে এসে রনির সামনের চেয়ারে বসল। তার চোখ আগে থেকেই ছলছল করছিল। রনি, আমাকে ক্ষমা করো। তার গলায় এখন প্রকৃত অনুশোচনা ছিল, যা তার কান্নার মধ্যে দিয়ে বেরিয়ে আসছিল। আমি খুব বড় ভুল করেছি। আমি এখন সব কিছু বুঝতে পারছি। গত ২-৩ সপ্তাহে আমার বাড়ির লোকেদের যে টানাটানি গেছে, সায়নকে কাজ করতে হচ্ছে, তখন আমি বুঝলাম যে তুমি একা আমাদের পরিবারের জন্যে কত বড় বোঝা শান্তভাবে বইছিলে। আমি সত্যি খুব স্বার্থপর আচরণ করেছি। রনি তার দিকে তাকাল। তার চোখে সেই প্রতিশোধের তৃপ্তি ছিল না। তাকে কাঁদতে দেখে কোনো টানও জাগল না। সেখানে ছিল শুধু এক শীতল নির্লিপ্ততা। সে কিছুই বলল না, যার ফলে সঞ্চিতা আরও বেশি ঘাবড়ে গেল। সে এগিয়ে বলল, আমরা আবার আগের মতো থাকি না রনি? প্লিজ, আমরা পুরনো দিনগুলো ফিরিয়ে আনি। আমি আর কোনোদিন তোমাকে মেদিনীপুরে টাকা পাঠানো নিয়ে কিছু বলবো না। আমরা একটা বাজেট ঠিক করব, তাতে তোমার দাদুর খরচও থাকবে। প্লিজ এভাবে একলা হইও না, আমার তোমাকে খুব দরকার। সঞ্চিতা আজ আপাসের আর মানিয়ে নেওয়ার পূর্ণ প্রস্তুতি দেখিয়েছিল। সে নিজের অহংকার পুরোপুরি বিসর্জন দিয়েছিল, কিন্তু সে অনেক দেরি করে ফেলেছিল। রনি এক গভীর শ্বাস নিল। তার গলার স্বর ছিল অত্যন্ত ধীর আর স্থির। সঞ্চিতা, তুমি এখনও মূল বিষয়টা বুঝতে পারোনি। তোমার মনে হচ্ছে এই সব ঝগড়া টাকার জন্য, কিন্তু টাকা কোনোদিনই সমস্যা ছিল না। সঞ্চিতা বিভ্রান্ত হয়ে তার দিকে তাকাল। তুমি আজ ক্ষমা চাইছ, রনি বলে চলল, কারণ তুমি সত্যিই তোমার ভুল বুঝতে পেরেছ সেজন্য নয়, বরং তোমার বাড়ির লোকেদের শখ পূরণ করার ওই এটিএম মেশিনটা বন্ধ হয়ে গেছে সেজন্য। যখন তোমার ভাই আর বোনকে নিজের পায়ে দাঁড়িয়ে পরিশ্রম করতে হলো, তখন তুমি আমার মূল্য বুঝলে। কিন্তু বিষয়টা টাকার নয় সঞ্চিতা, বিষয়টা তোমার মানসিকতার। রনির কথাগুলো এখন সঞ্চিতার মর্মে গিয়ে বিঁধছিল। যখন আমার দাদু বার্ধক্য আর অসুস্থতার কারণে দুর্বল হয়ে গিয়েছিলেন, তখন তুমি তাদের জন্য কী শব্দ ব্যবহার করেছিলে? তোমার বাড়ির লোক তোমার আপদ। সেই দুটো শব্দ শুধু রাগের মাথায় বেরিয়ে আসেনি সঞ্চিতা, ওটা ছিল তোমার আসল চেহারা। যে দাদু আমাকে জন্ম থেকে আগলে রেখেছেন, তাদের যখন দুঃসময় এলো, তখন তুমি তাদের বোঝা মনে করলে। আমাকে স্বামী নয়, শুধু এক সুবিধা হিসেবে দেখলে। তেমন নয় রনি, আমি রাগে বলেছিলাম। সঞ্চিতা কাঁদতে কাঁদতে নিজেকে বাঁচানোর চেষ্টা করল। রাগে মানুষ সত্য কথাটাই বলে ফেলে সঞ্চিতা। রনি তাকে মাঝপথে থামিয়ে দিল।
তুমি আপোস করতে রাজি আছো কারণ এখন তোমার উপর সময় এসছে, কিন্তু যে সংসার এমন শুকনো হিসাব, স্বার্থপরতার, দ্বিচারিতার উপর দাঁড়িয়ে থাকে তা ভেতর থেকে অসার হয়ে যায়। আমার দাদাভাই আমাকে মেদিনীপুরে কি বলেছে জানো? তিনি বললেন, আমাদের ওষুধের জন্য ভাই তুই নিজের সংসার ভাঙিস না, আমরা বুড়োরা কিছু একটা মানিয়ে নেব। যে মানুষগুলোকে তুমি আপদ বলেছিলে তারা আমার সংসারের জন্য নিজেদের প্রাণের ঝুঁকি নিতেও রাজি, আর তুমি শুধু নিজের আর তোমার বাপের বাড়ির সুখের কথা ভাবলে। সঞ্চিতা এখন পুরোপুরি ভেঙে পড়ল। সে 2 হাতে মুখ ঢেকে হুঁ হুঁ করে কাঁদতে লাগল। আমাকে একটা শেষ সুযোগ দাও, আমি সত্যি বদলে দেখাব, আমরা নতুন করে শুরু করব। রনি নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল। তার নজর এখন জানলার বাইরের দূরের রাস্তার উপর স্থির ছিল। কিছু জিনিস একবার ভাঙলে তার কোনোদিন জোড়া লাগে না। সঞ্চিতা, তুমি আমার টাকা দিয়ে আঘাত করনি, তুমি আমার বিশ্বাস ভেঙেছ, আর ভাঙা বিশ্বাস কোনো আপোস বা বাজেট দিয়ে জোড়া লাগে না। আমি মানসিকভাবে এই সম্পর্ক থেকে অনেক দূরে চলে গিয়েছি, এখন আমার আর সেই মেকি দুনিয়ায় ফেরার কোনো ইচ্ছে নেই। তার এই কথাগুলো শুনে সঞ্চিতার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে বুঝতে পারল যে সে শুধু তার আর্থিক ভিত্তিই হারায়নি, বরং সে তার চিরকালের জন্য স্বামীকে হারিয়ে ফেলেছে। রনির সেই নির্লিপ্ততা, তার সেই শান্ত কিন্তু দৃঢ় প্রত্যাখ্যান যে কোনো রাগের চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল। ঘরে এখন শুধু সঞ্চিতার কান্নার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। রনি তাকে শান্ত করার বা তার চোখের জল মোছার কোনো চেষ্টাই করল না। সে সেখান থেকে ঘুরে নিজের ল্যাপটপ ব্যাগের দিকে এগিয়ে গেল। সঞ্চিতার চোখের সামনে এখন শুধু অন্ধকার ছিল, আর সেই অন্ধকারে তোমার বাড়ির লোক তোমার আপদ, তার নিজের এই কথাগুলোই এক ভয়ানক অভিশাপের মতো তাকে তাড়া করছিল। সেই রাতের পর বেহালার সেই বাড়ি থেকে রনি শুধু নিজের থাকার জায়গাই বদলায়নি, বরং সে নিজেকে এক বিষাক্ত আর স্বার্থপর সম্পর্কের বাঁধন থেকে চিরতরে মুক্ত করল। পরদিন সকালে সে নিজের গুণাগুন্তি কিছু জামাকাপড়, ল্যাপটপ আর প্রয়োজনীয় জিনিস প্যাক করল। সঞ্চিতা কাকে আটকানোর, কান্নাকাটির আর বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু রনির সিদ্ধান্ত এখন পাথরে খোদাই করা রেখার মতো অটল ছিল। কিছুদিনের মধ্যেই রনি বেহালা থেকে সামান্য দূরত্বে একটি ছোট কিন্তু আলো বাতাসপূর্ণ স্টুডিও ফ্ল্যাট ভাড়া নিল এবং সেখানে থাকতে শুরু করল। উকিলের মাধ্যমে আইনিভাবে আলাদা হওয়ার নোটিশ অত্যন্ত শান্তভাবে সঞ্চিতাকে পাঠানো হল। কোনো চিৎকার চেঁচামেচি নেই, আত্মীয়দের কোনো ঝগড়া নেই বা কোর্টের আঙিনায় কোনো তামাশা নেই। এক অত্যন্ত পরিপক্ক কিন্তু কঠোর বাস্তবতার মধ্য দিয়ে এই সম্পর্কের অবসান হল। ওদিকে সঞ্চিতার জীবনে এখন বাস্তবের আসল ছ্যাঁকা লাগা শুরু হয়েছিল। রনি আর্থিক সাহায্য বন্ধ করা দেওয়ায় এখন তার পরিবারকে আক্ষরিক অর্থেই নিজেদের লড়াই নিজেদের লড়তে হচ্ছিল। সায়নের সেই মিথ্যে ইগো আর দামি বাইক নিয়ে ঘোরার দাপট এখন পুরোপুরি শেষ। তাকে নিজের হাত খরচ মেটাতে এক ছোট কোম্পানিতে ডেলিভারি বয় হিসেবে পার্ট টাইম কাজ করতে হচ্ছিল। টিয়া তার দামি গ্রাফিক ডিজাইনিং ক্লাস ছেড়ে দিয়েছিল এবং সেই এক বেসরকারি অফিসে ডেটা এন্ট্রি অপারেটরের চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছিল। সুজাতা দেবীও কোনো পেনশন না থাকায় খরচে বিশাল কাটছাট করতে হয়েছিল। সঞ্চিতার নিজের ৩০,০০০ টাকার বেতন এখন ইএমআই, মায়ের ওষুধ আর ঘরের খরচ সামলাতেই শেষ হয়ে যাচ্ছিল। মাসের শেষে তার হাতে কিছুই অবশিষ্ট থাকত না। সে এখন রনির সেই নিঃস্বার্থভাবে পাশে থাকার মূল্য পদে পদে বুঝতে পারছিল। কিন্তু নদীর জল অনেক দূর গড়িয়ে গিয়েছিল। ভাঙা বিশ্বাসের সুতো এখন কোনো আপোস বা কান্না দিয়ে জোড়া লাগানো সম্ভব ছিল না। অন্যদিকে রনির জীবনে এখন এক অন্যরকম ইতিবাচক আর প্রাণবন্ত অধ্যায়ের সূচনা হয়েছিল। তার নতুন বাড়িতে জায়গা কম হলেও সেখানে এক অসাধারণ প্রশান্তি ছিল। সেখানে তাকে কারও খোটা শুনতে হতো না বা কার খরচ কিভাবে মিটবে সেই দুশ্চিন্তায় রাতের ঘুম নষ্ট হতো না। সে নিজের জীবনকে এখন এক শৃঙ্খলায় বেঁধেছিল। সে আবার তার প্রিয় শরীরচর্চার দিকে মন দিল। প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠে পার্কে দৌড়ানো আর নিজের খাদ্যাভ্যাস ঠিক রাখা তার রুটিন হয়ে দাঁড়াল। সন্ধ্যায় অফিস থেকে ফিরে সে অত্যন্ত শান্ত মনে ল্যাপটপ খুলে ফিন্যান্স আর ইনভেস্টমেন্ট নিয়ে পড়াশোনা করত। এখন সে যা কিছু মুনাফা কামাচ্ছিল তার উপর প্রশ্ন করার বা টাকার দাবি করার কেউ ছিল না। তার বেতনের ওপর আর তার সময়ের ওপর এখন শুধু তার নিজের আর তার মেদিনীপুরের পরিবারের অধিকার ছিল। সে এখন প্রতি ১৫ দিন অন্তর বা রবিবার মেদিনীপুরে দাদুর সাথে দেখা করতে যেতে শুরু করল। এখন টাকার কোনো টানাটানি না থাকায় তার দাদুর সব পরীক্ষা আর চিকিৎসা শহরের এক বড় আর ভালো হাসপাতালে শুরু হল। মায়ের মুখে এখন এক অন্যরকম তৃপ্তি ছিল।
রনি নিজের জন্য নিজের সংসার ভেঙেছে এই দুঃখ দাদুর ছিল, কিন্তু রনি তাকে বুঝিয়ে বলল যে ওটা সংসার ছিল না, বরং এক আর্থিক লেনদেন ছিল যেখান থেকে সে মুক্তি পেয়েছে। দাদুর অসুস্থতা পুরোপুরি সেরে না গেলেও রনির নিয়মিত আসা যাওয়া আর তার শক্ত হাতের সাহায্যের কারণে তাদের বার্ধক্য এক নতুন জীবনী শক্তি পেল। কয়েক মাস কেটে যায়। একদিন সন্ধ্যায় বেহালার সেই নতুন স্টুডিও ফ্ল্যাটের জানলায় রনি কফির মগ হাতে নিয়ে দাঁড়িয়েছিল। বাইরে রাস্তায় ট্রামের টুংটাং শব্দ আর অফিস ফেরা মানুষের ঘরে ফেরার তাড়া দেখা যাচ্ছিল। রনি সেই ভিড়ের দিকে তাকিয়ে এক গভীর শ্বাস নিল এবং যেন সে নিজের মনেই বা তার এই কাহিনী শুনতে থাকা হাজার হাজার দর্শকদের উদ্দেশ্যে বলতে লাগল। সংসার, সম্পর্ক আর টাকা, এই ৩ শব্দের গোলধাঁধায় আমাদের জীবন কিভাবে আটকে যায়, তাই না? আমরা মধ্যবিত্ত ঘরের ছেলেরা পরিবার শব্দটার মায়ায় এতটাই অন্ধ থাকি যে অনেক সময় নিজেকে তিলে তিলে শেষ করে অন্যের অন্তহীন চাহিদার বোঝা বইতেই আমরা জীবনে সার্থকতা খুঁজে পাই। আমিও ঠিক তাই করছিলাম। আমার মনে হতো সবার মুখে হাসি ফোটানো, স্ত্রীর বাতের বাড়ির সব আবদার মেটানোই বোধহয় একজন আদর্শ স্বামীর পরিচয়। কিন্তু একদিন হঠাৎ কঠিন বাস্তবতা আমার চোখের ওপরের পর্দাটা অত্যন্ত নির্দয়ভাবে সরিয়ে দিল। আমি বুঝলাম যে যতক্ষণ আপনি নিজের পকেট খালি করে অন্যকে দুহাত ভরে দিচ্ছেন, ততক্ষণ আপনি তাদের কাছে আরাধ্য। কিন্তু ঠিক যে মুহূর্তে আপনার নিজের জন্মদাতা পিতামাতার জন্য একটু সহানুভূতির প্রয়োজন হয়, তখন আপনি হঠাৎ তাদের কাছে একটা আপদ হয়ে যান। যখন সঞ্চিতা আমার চোখে চোখ রেখে বলেছিল, রনি, তোমার বাড়ির লোকজন তোমার আপদ, তখন আমার ওর ওপর রাগ হয়নি, বরং নিজের ওপর প্রবল ঘৃণা হয়েছিল। আমরা দিনের পর দিন এমন মানুষের ওপর আমাদের সময়, অর্থ আর আবেগ বিসর্জন দেই, যাদের কাছে আমাদের অস্তিত্বের বা আমাদের জন্মদাতা পিতামাতার সম্মানের বিন্দুমাত্র কদর নেই। আমি কারও ওপর প্রতিহিংসা নিইনি, কাউকে পথে বসানোর হীন উদ্দেশ্যও আমার ছিল না। আমি শুধু সেই সীমারেখাটা মেনে নিয়েছি যা আমাকে স্পষ্টভাবে দেখিয়ে দেওয়া হয়েছিল। যাদের আমি নিজের কাঁধে চড়িয়ে আকাশ দেখিয়েছিলাম, তাদের আমি শুধু মাটিতে নিজের পায়ে হাঁটতে শিখিয়েছি। আজ হয়তো আমি একা, কিন্তু প্রকৃত অর্থে শান্তিতে আছি। আমার কষ্টের রোজগার এখন আমার মেদিনীপুরের বাড়ির বড়দের মুখে হাসি ফোটায় আর দাদুর চিকিৎসার কাজে লাগে। আজ আমাকে কারও কটু কথা বা শ্লেষ সহ্য করতে হয় না। আমার আত্মসম্মান আজ পূর্ণ মহিমায় আমার সাথে আছে। মানুষের উচিত ভালোবাসার টানে অবশ্যই ত্যাগ স্বীকার করা, কিন্তু সেই ত্যাগ যখন নিজের জন্মদাতার অসম্মান আর আত্মমর্যাদাকে ছাপিয়ে যায়, তখন সেখানেই রাশ টানা উচিত। আজ এই কাহিনী শুনতে শুনতে আমি আপনাদের সবাইকে একটি প্রশ্ন করছি। সততার সাথে বলুন তো, যদি আপনারা আমার জায়গায় থাকতেন তবে কি করতেন? লোকে কি বলবে আর লোক দেখানো সংসার টিকিয়ে রাখতে হবে, এই মিথ্যে সম্মানের জোয়াল কি আপনারা সারা জীবন মুখ বুজে বয়ে বেড়াতেন, নাকি নিজের স্বাভিমান আর যারা আপনাদের তিল তিল করে বড় করেছেন সেই বাবা মায়ের সম্মান বেছে নিতেন? ভেবে দেখবেন, কারণ কোনো না কোনো দিন এই রূঢ় বাস্তবতা আপনাদের দরজাতেও কড়া নাড়তে পারে। রনি জানলা দিয়ে বাইরে তাকিয়ে কফির শেষ চুমুক দিল। বাইরে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছিল, কিন্তু রনির মনে আর তার চেহারায় এখন এক স্বচ্ছ, উজ্জ্বল আর অত্যন্ত আশ্বস্তকারী আলো ছড়িয়ে পড়েছিল। বন্ধুরা, রনির নেওয়া এই কঠিন সিদ্ধান্ত আপনাদের কেমন লাগল? যদি আপনারা রনির জায়গায় থাকতেন তবে কি করতেন? আপনাদের মূল্যবান মতামত আর উত্তর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আপনাদের প্রতিটি মন্তব্য গুরুত্ব দিয়ে পড়ি। যদি আপনাদের এই কাহিনীটি ভালো লেগে থাকে এবং কোথাও এটি আপনাদের জীবনের কোনো ঘটনার সাথে মিলে গিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। আপনাদের এই সমর্থন আমাকে এমনই সব নতুন কাহিনী নিয়ে আসতে উৎসাহ যোগায়। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে এমন এক নতুন এবং ভাবিয়ে তোলার মতো কাহিনীর সাথে। ততক্ষণ নিজের আর নিজের প্রিয়জনদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।